আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরেকটা কথা বলি, পিছুটান গল্পের শেষ পার্ট। রিয়ার রুমের সামনে গিয়ে দেখি রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে। আমাকে দেখে বলল, দেখ লাদিন, আমি এখন হাঁটতে পারি। যাক, ভালোই হয়েছে, এখন আমাকে এত কষ্ট করতে হবে না। থাক তুমি, আমি গেলাম। আরে শোন শোন। বলেন। আমি এখন বসে বসে কিছু অফিসের কাজ করব, আমাকে একটু সাহায্য করবে তুমি? আপনার কাজ নিয়ে আপনি বসে থাকেন, আমি এত কাজ করতে পারবো না। গেলাম আমি, থাকেন আপনি। এই কথা বলে আমি রিয়ার রুম থেকে বের হয়ে গেলাম। এখনও ভালো করে সুস্থ হয় নাই, আর এর মাঝেই শুরু করছে কাজ। রাতে সবাই মিলে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে রিয়া ম্যাডাম বলল, আজকে সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়, কালকে আমাদের একটু সকালে অফিসে যেতে হবে। এমনিতেই অফিসে অনেক কাজ জমা পড়ে আছে। রিয়ার কথা মতো রুমে চলে গেলাম। কালকে রাতে এত ঘুমাতে পারি নাই, কিন্তু আজকে তো ঘুমাতে হবে নাকি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে রুম থেকে বের হলাম। নিচে নেমে দেখি রিয়া আর রাধিকা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাধিকা বলল, আমি এখন তোর রুমে যেতে চেয়েছিলাম, কিন্তু তোর আগেই তুই চলে এলি, এখন একটু তাড়াতাড়ি কর। রাধিকা, তোরা যা, আমি নাস্তা করে বের হচ্ছি। রাধিকা আমার কাছে এসে আমার হাত ধরে বলল, এখন নাস্তা করতে হবে না, এখন চল, অফিসে গিয়ে নাস্তা করে নিস। রাধিকার কারণে ঠিকমতো নাস্তাও করতে পারি নাই। ও আমাকে বাসা থেকে টেনে বের করল। বাহিরে গিয়ে দেখি রিয়া ম্যাডামের গাড়ি দাঁড়িয়ে আছে। রিয়া ম্যাডাম গাড়ির দরজা খুলে আমাকে বলল, যাও ভিতরে গিয়ে বসো এখন। সরি ম্যাডাম, মাফ করেন, আমার এখনও এতটাও যোগ্যতা হয় নাই যে আপনার পাশে বসে যাব। দেখলাদিন, এমনিই অনেক সময় চলে গেছে, এখন প্লিজ একটু তাড়াতাড়ি কর, আমাদের বের হতে হবে। আমি হাসি দিয়ে বললাম, ম্যাডাম আপনারা যান, আমি রিক্সা করে চলে যাব, আর আপনি আমার অফিসের বস, আপনার পাশে বসে যাওয়া বেয়াদবি হবে। এই কথা বলে একটা রিক্সা ডাক দিলাম। আমি রিক্সায় ওঠার পর রাধিকা বলল, লাদেন, এটা কিন্তু তুই ঠিক কাজ করিস নাই। দেখ রাধিকা, কি ঠিক আর কি ভুল এটা আমাকে তোর শিখাতে হবে না। এই মামা, আপনি জানতো। আমি আমার মতো রিক্সা দিয়ে যেতে লাগলাম, আর ওরা গাড়ি দিয়ে যেতে লাগলো। এত আগলা মায়া আমার ভালো লাগে না। আর আমি অন্য কারো সাহায্য নিয়ে কেন চলবো? আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে নাকি? অফিসের সামনে গিয়ে নেমে গেলাম। অফিসের ভিতরে গিয়ে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। চেয়ারে বসার পর ভাবি বলল, ভাই তুমি একটা মানুষ, বলতে হবে। ভাবির কথা শুনে আমি বললাম, এই কথাটা কেন বললেন ভাবি, আমি কি জানতে পারি? জবাবে ভাবি বললেন, এই যে শেষ পর্যন্ত তো মেনেই নিলে, এত নাটক করার কি কোনো দরকার ছিল বলো তুমি? কে বলছে আপনাকে এই কথা যে আমি ওকে মেনে নিলাম? আর আমার কি বুদ্ধিশক্তি এতই কম যে আমি ওকে মেনে নিব? তাহলে যে দেখলাম তখন। আরে ভাবি বাদ দেন না, এখন কাজ করেন, আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমার কথা শুনে ভাবি চুপচাপ কাজ করতে লাগলো। চেয়ারে বসার পর পিয়ন এসে বলল, স্যার ম্যাডাম আপনাকে ডাকছে। পিয়নের কথা শুনে আমি বললাম, আজকে কি আবার অফিস ঝাড়ু দিতে হবে নাকি? স্যার ম্যাডাম তো আমাকে তেমন কিছু বলে নাই, শুধু বলেছে যে আপনি গিয়ে ওনার সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। পিয়ন চলে যাবার পর আমি চেয়ার থেকে উঠলাম। এখন আবার কি কাহিনী শুরু করে কে জানে। রিয়া ম্যাডামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভিতরে আসব? রিয়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, ভিতরে আসো তুমি। আমি ভিতরে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি করতে হবে ম্যাডাম আমাকে? কফি বানিয়ে আনতে হবে নাকি অফিস ঝাড়ু দিতে হবে? রিয়া ম্যাডাম আমার কথাগুলো শুনে মনে হচ্ছে মন খারাপ করে ফেলল। কোনো কথা বলছে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কান্না করে ফেলবে এমন অবস্থা হয়েছে। আমি দাঁড়িয়ে আছি দেখে রিয়া ম্যাডাম বলল, বস এখানে। আমি চেয়ারে বসার পর রিয়া ম্যাডাম বলল, মন খুলে যত পারো অপমান করতে পারো, আমি তো অপমানিত হবার যোগ্য। আমার কথা শুনে যদি আপনি অপমানিত হন তাহলে এখানে আমার কিছু করার নেই ম্যাডাম। আর বিশেষ করে আমি আগে অফিসে যেসব কাজ করতাম এখনও তো আমাকে তাই করতে হবে নাকি? আমি কি তোমাকে একবার বলছি যে তুমি পিয়নের কাজ করো? এক লাইন বেশি বুঝো কেন এটা বলো? ম্যাডাম আমি এক লাইন বেশি বুঝি না, এক লাইন বেশি বুঝেন তো আপনি, যার কারণে আজকে আপনার এই অবস্থা। যারা সত্য পথে কাজ করে, সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করে, তারা সবসময় শান্তিতেই থাকে। অন্যের ওপর অত্যাচার করে মানুষ আর কতদিন বাঁচবে? ওই কথাই আছে না, একদিন ঠিকই মানুষ বুঝবে, তবে সেটা সময় হারিয়ে। রিয়া ম্যাডাম মাথা নিচু করে চুপ করে বসে আছে। আমি ওনার সামনে থেকে ফাইলটা নিয়ে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি গেলাম, আমাকে তো আমার কাজ করতে হবে নাকি? গেলাম আমি। ফাইলটা নিয়ে আমি রিয়া ম্যাডামের দিকে ফিরেও তাকিয়ে দেখি নাই। এত পিরিতি আমার ভালো লাগে না। আমি এখন আমার নিজের মতো চলবো, কে কি করলো না করলো এগুলো আমার দেখে লাভ নেই। ম্যাডামের কেবিন থেকে বের হয়ে পিছনে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি উনি বসে বসে কান্না করছে। আসলেই আমার এসব কথা বলা সত্যি উচিত হয় নাই, কিন্তু কি করব, যেগুলো বলার মতো সেগুলো কি বলতে হবে না? আমাকে তো পুরাতন সবকিছু ভুলে গেলে হবে না। আমি কি ভুলে গেছি যে উনি অফিসের ভিতরে আমার সাথে কি করছেন? তখন হয়তো একটু অসুস্থ ছিল, এই জন্য ভালো ব্যবহার করছি,
কিন্তু এখন তো ঠিক আছে নাকি? তবে আমার খারাপ ব্যবহার করার তেমন কোনো ইচ্ছাও নাই। আমি টাকা পাবো, কাজ করব। কে বস আর কে বউ এসব দেখার সময় চলে গেছে। আজকে দেখতে দেখতে 5 দিন চলে গেল। আমিও এখন অফিসে গিয়ে চুপচাপ কাজ করি, কাউকে কিছু বলি না। আর রিয়া ম্যাডাম ঠিক সেমভাবেই কাজ করে। তবে ইদানিং উনি আমার খোঁজখবর একটু বেশি রাখেন, এই আর কি। আজকে অফিসে কাজ করতে কেন জানি ভালো লাগছে না, শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। ভাবছিলাম ম্যাডামের কাছ থেকে গিয়ে ছুটি নেব, কিন্তু ওনার কাছে গেলে আরও কিছুক্ষণ আমাকে বসিয়ে রাখবে। এই থেকে বরং বসে থাকি, এটাই ভালো। বসে আছি তখন আপু কল দিল। আমি ফোন রিসিভ করে বললাম, হুঁ আপু বল। আপু আমাকে বলল, লাদেন তুই এখন কোথায়? এই তো আপু অফিসে। কেন, কি হয়েছে? তোরে আমি একটা ঠিকানা দিচ্ছি, রেডি হয়ে আয়, আর একটু স্টাইল মেরে আসবে কিন্তু। কেন আপু, কি হয়েছে এটা তো বল। তোর জন্য মেয়ে দেখেছি, আর তুই এই রেস্টুরেন্টে চলে আয়। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, এখন কথা বলে দেখি কি হয়। তুই একটু তাড়াতাড়ি আয় প্লিজ। আচ্ছা আপু ঠিক আছে, আমি আসছি। কিন্তু হঠাৎ করে মেয়ে দেখলি কেন? তুই বুঝি বিয়ে করবি না যে বললি, হঠাৎ করে মেয়ে দেখলি কেন? একটা ডাইনির পাল্লায় পড়ে তো জীবনটা নষ্ট করলি। এখন যদি ভালো কিছু হয় তাহলে ভালো না বল? আপু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। দিব একটা মাথায় তোর। এখন তাড়াতাড়ি আয়, কোনো কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, তুই একটু বস। আর সাথে করে কিন্তু রাধিকাকে নিয়ে আসবি। ওকে আপু। কল কেটে দিয়ে রাধিকার কাছে গেলাম। গিয়ে দেখি ও খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আমাকে দেখে বলল, কি রে লাডেন, কাজ নাই? হ্যাঁ কাজ আছে, তবে এখন একটু বাহিরে যেতে হবে। চল ম্যাডামের কাছে গিয়ে ছুটি নিয়ে আসি। বাহিরে যাবি তো তুই যা, আমি যাব কেন? আমি গেলে তোর যেতে হবে, এখন চল। আমি যাব না ভাই, তুই যা। দেখ মেজাজ কিন্তু খুব গরম আছে, মাথায় তুলে কিন্তু এক আছাড় দিব। রাধিকা চেয়ার থেকে দাঁড়িয়ে বলল, মাঝে মাঝে তুই আমাকে এত প্যারা দিস কেন বলতো? প্যারা দিতে আমার ভালো লাগে, এই জন্য দেই। এখন চল ম্যাডামের কেবিনে যাই, গিয়ে দেখি উনি কি করে। রাধিকাকে নিয়ে ম্যাডামের কেবিনে চলে গেলাম। গিয়ে দেখি উনি চেয়ারে হেলান দিয়ে কি জানি চিন্তা করছে। আমাদের দেখে ঠিকমতো বসে বলল, আজকে যে দুইজন একসাথে আসলে, ব্যাপার কি? আমি বললাম, ম্যাডাম আমাদের আজকে ছুটি লাগবে। ঠিক আছে, মনে করো ছুটি দিলাম, কিন্তু কি কারণে যাবে এটা তো বলতে হবে নাকি? ম্যাডাম এটা বলতে পারবো না, তবে আমাদের ছুটি লাগবে এটাই শুধু জানি। আমি বলছি না কারণ ছাড়া আমি কাউকে ছুটি দেব না। আগে বল কেন ছুটি লাগবে, পরে আমি চিন্তা করে দেখব। বুঝছি, ওনাকে না বললে আমাদের ছুটি দেবেন না। এই জন্য আমি বললাম, ম্যাডাম আপু বলল আপু নাকি আমার জন্য মেয়ে দেখেছে, আরও কোনো একটা রেস্টুরেন্টে বসে আছে আমার জন্য। এখন আমাকে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলতে হবে, এই জন্য আমার ছুটির প্রয়োজন। আমার কথা শুনে রিয়া ম্যাডামের মুখ থেকে কথা হারিয়ে গেল। রাধিকা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি যে এমন কিছু বলবো ওরা হয়তো ভাবতেও পারে নাই। রিয়া ম্যাডাম শুধু আমার দিকে তাকিয়ে দেখছেন, কিছু বলছে না, একদম নীরব। আমি আবার বললাম, ম্যাডাম আমার তো ছুটির প্রয়োজন, আপনি বিষয়টা একটু বুঝুন। তবে এতক্ষণ তেমন কিছু হয় নাই, কিন্তু এখন আমার দিকে তাকিয়ে ম্যাডাম কান্না করছেন। বুঝলাম না এখন আবার কান্না করার কি আছে। ম্যাডামকে কান্না করতে দেখে বললাম, কি হয়েছে আবার আপনার? আপনি এভাবে কান্না করছেন কেন বলুন তো? ম্যাডাম চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল। আমার সামনে এসে বলল, তুমি সত্যি বিয়ে করবে? বিয়ে তো করতেই হবে, বিয়ে ছাড়া কি জীবন চলে বলেন? রিয়া ম্যাডাম আমার সামনে আর কোনো কথা বলে নাই। সামনে গিয়ে দরজা বন্ধ করে আমার পা জড়িয়ে ধরল। রাধিকা আর আমি তো বোকার মতো ওনার দিকে তাকিয়ে আছি। ম্যাডাম এটা কি করছেন? আমি তাড়াতাড়ি বললাম, ম্যাডাম আপনি এসব কি করছেন, ছাড়েন আমাকে। রিয়া ম্যাডাম আবারও চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচব? বিশ্বাস করো, তোমাকে অত্যাচার করতে করতে কখন যে আমি তোমার প্রেমে পড়ে গেছি বলতেও পারি না। তোমার সাথে আমি যেই ভুলগুলো করলাম, তুমি দরকার পড়লে প্রতিদিন আমাকে মারবে। তোমার যেভাবে আমাকে অপমান করতে মন চায় তুমি তাই করিও, কিন্তু আমাকে ছেড়ে দিও না। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার স্বামীকে আবার ফিরে পেতে চাই। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। আমাকে মার কাট যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। প্লিজ একবার আমায় মেনে নাও, একবার আমাকে মেনে নাও প্লিজ। আমি এখন কি বলবো এটাই ভাবতে পারছি না। ভাবছিলাম আমার সাথেও যা করেছে সবকিছুর প্রতিশোধ আমি নেব, কিন্তু তার আগে তো ও সবকিছু স্বীকার করে নিচ্ছে। এখন আমি কি করব? আর মানুষ স্বাভাবিক ভুল করতেই পারে, মানুষ মানেই ভুল, কিন্তু ক্ষমা করা তো মহৎ একটা কাজ। এখন যদি রাগের কারণে ওকে ছেড়ে দেই তাহলে ও ভেঙে পড়বে, আর উঠে দাঁড়াবে না। রিয়া তো আমার বউ, দিন শেষে ওর যদি কিছু হয়ে যায় সেই দায়ী আমি হব। হয়তো ও ভুল করেছে, কিন্তু ও তো কম কষ্ট পায় নাই, ওর পরিবার হারিয়েছে। আমি কথায় কথায় এখন ওকে অপমান করি, সবকিছু ও বোঝে কিন্তু কোনো কথা বলে না, সবকিছু যেন ও মুখ বুঝেই সহ্য করে। আমি যেই কিছু বলবো তার আগেই রিয়া বলতে লাগলো, আমি বড় হবার পর থেকে বাবা মায়ের ভালোবাসা পাই নাই। লন্ডনে বেড়ে ওঠা আমার, এই জন্য আমার মনে অহংকার চলে এসেছিল। ভাবছিলাম একটা বড় কোম্পানির মালিক হয়ে আমি সব পেয়ে গেছি, কিন্তু আমি তো এটা বুঝি নাই যে সবচেয়ে বড় ভালোবাসা হলো স্বামীর ভালোবাসা। তুমি তো শিখিয়েছিলে জীবনে চলার পথে কাউকে না কাউকে দরকার পড়ে, আর আজকে যদি তুমি আমাকে এভাবে ফেলে চলে যাও, আমি কসম করে বলছি এখানে পড়ে মারা যাব। আমি জানি আমি তোমার সাথে কত বড় অপরাধ করছি, এরপরেও তুমি আমাকে সবসময় বাঁচিয়ে নিয়েছো। তোমাকে আমি হারাতে পারবো না, পুরো জীবন বৃথা যাবে তোমাকে না পেলে। কি করব এই জীবন দিয়ে? আমার এই জীবনের কোনো দাম নেই তোমাকে ছাড়া। না বুঝে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর এখন বুঝে আমি নিজে তোমার হাতে মরতে চাই। যদি আমাকে না মেনে নাও তাহলে আমাকে মেরে ফেলো। আমি এখন সব কাগজ রেডি করে এই অফিস তোমার নামে লিখে দিয়ে যাব।
আর নইলে আমাকে মেনে নাও, তবে অন্য কাউকে বিয়ে করতে হলে আমাকে মেরে ফেলতে হবে। আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না। প্লিজ আমায় একটা সুযোগ দাও, আমি তোমার বউ হয়ে থাকতে চাই না, আমাকে দাসীর মতো রেখো। তাও আমাকে ছেড়ে দিও না। আমি তোমাকে এক নজর না দেখলে আমার ভিতরে যেন কেমন কেমন করতে শুরু করে। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে, আমি পারবো না। রিয়া ম্যাডাম এই কথাগুলো বলে এতটা পরিমাণ কান্না করছে বলার বাহিরে। এখন আমার চোখ দিয়েও পানি পড়ছে। কি করব আমি? ওকে যদি আজকে সত্যি ছেড়ে চলে যাই, ও একসময় মারা যাবে। ওকে কিভাবে আমি ছেড়ে দিব? আমি পারবো না এই মেয়েকে ছাড়তে। এই মেয়ের জন্য কত কিছু করলাম, আর ওকে কিভাবে ছেড়ে দিব আমি? আমি নিচে বসে রিয়ার চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করবেন না, আমাকে একটু চিন্তা করতে দেন। আর যাই করি আমি আপনাকে রেখে কাউকে বিয়ে করতে পারবো না। যেই মেয়েটা আজকে আমার জন্য এত কান্না করছে, তাকে কিভাবে আমি ছেড়ে দিব? পারবো না আমি। রিয়া আমাকে জোরে জড়িয়ে ধরে ফেলল। আমি আবার নিচে পড়ে গেলাম, আর ও আমার উপরে। রিয়া আমার বুকের উপর মাথা রেখে কান্না করে বলছে, আমাকে তুমি রুমের ভিতরে নিয়ে যাবে। আগে আমি তোমার সাথে যেই অপরাধগুলো করেছি, আর যতক্ষণ পর্যন্ত আমার উপর থেকে তোমার রাগ না উঠবে ততক্ষণ পর্যন্ত আমাকে মারবে। বিশ্বাস করো, আমি একটাও শব্দ করব না। একটা মেয়ের জীবনে কিচ্ছু নাই যদি তার পাশ থেকে তার স্বামী চলে যায়। আমার জীবন তখন সফল হবে যখন তুমি আমার পাশে থাকবে। আমার এই অফিস দরকার নেই, দুনিয়ার কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকে লাগবে। আর কিচ্ছু চাই না আমি। রিয়ার চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে। আমি হাত দিয়ে রিয়ার চোখের পানি মুছে বললাম, যদি আর একবার কান্না করতো এখানেই ফেলে চলে যাব, এই বলে দিলাম। চোখ মুখ একদম লাল করে ফেলছে। আমি বলছি তো, এত কান্না করতে হবে না, সব কিছু আমি দেখছি। রিয়া আরও জোরে আমাকে জড়িয়ে ধরে বলল, না, আমি আপনার কোনো কথা শুনব না। আপনি আমাকে মিথ্যে কথা বলে ছেড়ে চলে যাবেন। আরে বাবা, বলছি তো যাব না, আর এটা কিন্তু অফিস, একটু বোঝার চেষ্টা কর না। বলছি না আমাকে ছেড়ে চলে গেলে আমি এখানেই পরে মারা যাব। এই মেয়ে উঠ বলছি, নইলে কিন্তু এখন মারব। আপনি মারেন কাটেন যাই করেন, তাও আমি উঠব না। রিয়াকে জোর করেই ছাড়িয়ে দাঁড়িয়ে গেলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। রাধিকার দিকে তাকিয়ে বললাম, কি করব বল আমি? তুই তো সব কিছু দেখলি। শোন লাদেন, আমি কি বলি, অতীতে কি হয়েছিল তা এখন মনে করার দরকার নেই। আর ও কি এতদিন কম কষ্ট পেয়েছে? কি আর করবি, এখানে তো আমরাই। মেনে নে না প্লিজ। তুই ওর দিকে একবার তাকিয়ে দেখ কি করছে কান্না করতে করতে। মেনে না নিলে এখন সত্যি সত্যি মারা যাবে। আপু যে বলল, কি করব বল? আরে সবাই মিলে চল গিয়ে দেখি আপু কি বলে। এটাই করি বরং। এবার আমি রিয়ার কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, এত কান্না করতে হবে না, আমি দেখছি। এখন ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে রেডি হল। চলো আগে গিয়ে দেখি কি হয়। আর কোনো কান্না করবেন না এখন, কান্না করলে কিন্তু মারবই বলে দিলাম। রাধিকা, তুই ম্যাডামকে নিয়ে বাহিরে আয়, আমি অফিসের বাহিরে আছি। রাধিকা বলল, আচ্ছা ঠিক আছে, যা, আমরা আসছি। আমি অফিস থেকে বের হলাম। যাকে প্রথম দেখাই একটু একটু ভালো লাগা শুরু করেছে, তাকে এখন কিভাবে ছেড়ে দিব? যাই হোক, দেখি এখন আপু কি বলে। কিছুক্ষণ পর রিয়া আর রাধিকা অফিস থেকে বের হলো। রিয়াকে দেখেই ড্রাইভার গাড়ি নিয়ে আসলো। রাধিকা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, আর রিয়া হেঁটে হেঁটে আমার কাছে আসলো। রিয়া এসে আমার হাত ধরল। আমি বুঝতে পারছি ও এখন আমাকে কি বলবে। কি করব বলেন? নিজের বউ ফেলতে তো আর পারবো না। এখন যদি বলি আমি তোমার গাড়ি দিয়ে যাব না, তাহলে ও এখন আবার রাস্তায় কান্না করা শুরু করবে। রিয়ার হাত ধরেই গাড়ির কাছে চলে গেলাম। গাড়ির ভিতরে বসার পর গাড়ি চলতে লাগলো। রাধিকা আমাদের সামনে বসছে, আমি আর রিয়া পিছনে বসছি। ড্রাইভারকে ঠিকানা বলে দিলাম, আর ড্রাইভার সেই ঠিকানায় নিয়ে যেতে লাগলাম। এইদিকে রিয়া যে আমার হাত ধরেছে, ছাড়ার কোনো নামগন্ধ নাই। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে বললাম, হাতটা একটু ছাড়েন ম্যাডাম। রিয়া আমাকে উল্টা বলল, আমার স্বামীর হাত আমি ধরেছি, তাতে কার কি? হ্যাঁ বুঝছি, এই মেয়েকে এখন কিছু বললেও শুনবে না, এখন শুধু ও অধিকার দেখাবে। আমি পকেট থেকে রুমালটা বের করে রিয়ার কপালের ঘামগুলো মুছে দিতে লাগলাম, আর বললাম, সাবধান, এখানে গিয়ে কোনো ধরনের পাগলামো করবে না, ঠিক আছে? আমি একবার বলছি যেহেতু, আপনাকে ছেড়ে যাব না তো যাব না, এত চিন্তা করবেন না, ঠিক আছে? রিয়া আমার হাতে চুমু দিয়ে বলল, লাভ ইউ আমার প্রিয় হাজব্যান্ড। আমি আস্তে করে বললাম, কি বলছো এসব? দেখছো না সামনে রাধিকা বসে আছে? রিয়া মুখ বাঁকিয়ে বলল, বসে থাক, তাতে আমার কি? আমি আমার স্বামীর সাথে যা ইচ্ছা তাই করব, তাতে কার বাবার কি? আমি ওর সাথে কথা বলে পারবো না দেখে চুপচাপ বসে আছি। এর মাঝে রাধিকা বলল, লাদেন, তুই সবকিছু সামলাতে পারবি নাকি? আমাকে আবার আপুর সাথে কথা বলতে হবে। না, তার আর কোনো দরকার নাই, তোরা শুধু চুপ করে থাকবি, বাকি বিষয়গুলো আমি দেখে নেব, ঠিক আছে? এই নিয়ে তোরা এত চিন্তা করিস না। হঠাৎ করে রিয়া বলল গাড়ি থামাতে। আমি জিজ্ঞেস করলাম, এখন আবার কি করবে? রিয়া কোনো কথা বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, এখন যাও। রিয়ার হাতে আমি কিছু ট্যাবলেট দেখতে পেয়ে বললাম, এগুলো কিসের ট্যাবলেট? আমার কথা শুনে রিয়া হাসি দিয়ে বলল, এখানে 5টা ঘুমের ট্যাবলেট আছে,
যদি ওখানে গিয়ে বলো যে আমি এই বিয়েতে রাজি, তাহলে এগুলো খেয়ে ওখানেই মরে যাবো, এই বলে দিলাম। এগুলো আমার কাছে দাও বলছি। না, দিব না, আমার কাছে থাকবে এগুলো। আমি জোর করে রিয়ার হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে বললাম, সবসময় ফাজলামো পড়া ভালো লাগে না। আমি বলছি না, কেউ থাকুক আর না থাকুক আমি তোমার পাশে আছি, আর এর পরেও যদি এমন করো তাহলে তোমাকে আমার দরকার নেই। যাও, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। রিয়া আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আমার ভুল হয়ে গেছে, এই যে কানে ধরলাম, আর এমন করব না। কি করব বল, ভয় হয় আমার, তোমাকে ছাড়া আমি কোনো ভাবতেই থাকতে পারবো না। চুপচাপ বসে থাক বলছি, কোনো কথা বলবে না, আর যদি কিছু বলো এখন লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেব বলে দিলাম। আমার কথা শুনে রিয়া চুপ হয়ে গেল, একদম চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামল। গাড়ি থেকে নেমে আমি রিয়াকে আবার বললাম, কোনো ধরনের কান্না করবে না এখানে, ঠিক আছে? আপু কিন্তু রাগী মানুষ, ও কিছু বললে শুধু চুপ করে শুনবে, এর বেশি কিছু বলবে না, বাকিটা আমি দেখে নেব। সবাইকে নিয়ে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি আপু আর একটা মেয়ে বসে আছে। আমরা আপুর টেবিলের দিকে এগিয়ে গেলাম। আপু দূর থেকে আমার সাথে রিয়াকে দেখে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ও এখানে কেন? আমি আপুর কথা শুনে বললাম, ওরা আমার সাথে এখানে এসেছে, আর চিন্তা করিস না, ওরা এখানে কোনো ধরনের ঝামেলা করবে না। আমরা সবাই গিয়ে একই টেবিলে বসলাম। আপু আমাকে মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল, তবে মেয়ের সাথে কথা বলার এত ইন্টারেস্ট নেই আমার। মেয়েটার সাথে কিছুক্ষণ টুকটাক কথা বললাম। হঠাৎ করে আপু বলল, লাদেন, তোরা কথা বল কেমন, আমরা অন্য আরেক টেবিলে যাচ্ছি। না আপু, যাওয়ার দরকার নেই, আর তেমন কোনো পার্সোনাল কথা নাই যে আমাদের একা একা বলতে হবে। আমার কথা শুনে মেয়েটা একটা হাসি দিয়ে বলল, হুঁ আপু, ও ঠিক কথাই বলেছে। এইদিকে রিয়া তো রেগে আগুন হয়ে যাচ্ছে, কেন আমি ওর সাথে এভাবে কথা বলছি। যাক, এখন আর এভাবে ভালো সুরে কথা বললে হবে না। আমি এবার আপুর দিকে তাকিয়ে বললাম, আপু, তুই ওকে বলেছিলিস যে আমি কি খাই? আপু আমার কথা শুনে বোকা হয়ে গেল আর বলল, তোর মাথা খারাপ হয়েছে, কি সব বলিস? দেখ আপু, আগে থেকেই সব কিছু বলে দেওয়া ভালো, আর আমি শুধু সিগারেট খাই না, সাথে মাঝে মাঝে উল্টাপাল্টা আবার কিছু খাই। আর আমি সেই দিন ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম না, ও তো এখন ফোন করে বলছে ও নাকি প্রেগনেন্ট। আপু এবার আমার কথা শুনে রেগে বলল, তোর মাথাটা কি আজকে গেছে? হঠাৎ করে এসব কি কথা বলছিস? আমার কথাগুলো শুনে মেয়েটা দাঁড়িয়ে বলল, আপু, তাহলে আমি যাই কেমন? আর একটা ছেলে এসব কথা বলা মানে ও আমাকে পছন্দ করে না। আপনার ভাই তো আর সরাসরি বলতে পারে না যে আমাকে পছন্দ করে না, এজন্যে এসব কথা বলে বুঝিয়ে দিল যে ও আমাকে পছন্দ করে না। সমস্যা নেই আপু, আমি কিছু মনে করি নাই। বিয়েটা হতে হবে দুইজন মানুষের মনের মিল দিয়ে, আর যদি জোর করে বিয়ে দেওয়া হয় তাহলে ওরা কখনোই শান্তিতে থাকতে পারবে না। আপু ভালো থাকবেন, আর আপনাদের সাথে কথা হয়ে আমার খুব ভালো লাগলো। এই কথা বলে মেয়েটা চলে যাচ্ছে। মেয়েটা যেতেই আপু আমাকে বলল, এমন করলি কেন? আমি কিছু বলার আগে রিয়া আপুর হাত চেপে ধরে বলল, আপু প্লিজ, আপনি ওকে কিছু বলবেন না। আর আপু, ভুল তো করেছি আমি, যদি বকা দিতে হয় আমাকে দিন, আমি আপনার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করেন, তাও ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। জীবন দিয়ে দেব, কিন্তু ওকে আমি হারাতে পারবো না। আমার জীবনে এখন একটা জিনিস খুব দরকার, সেটা হলো আমার স্বামী। ওকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। আপু মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটা সুযোগ দেন ভালো হবার, দেখবেন আমি সত্যি সত্যি ভালো হয়ে যাব। প্লিজ আপু, আপনি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবেন না। আপু রিয়ার হাত ছাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, এসব কতদিন ধরে চলছে? আমি মাথা নিচু করে বললাম, আমি কি করব তুই বল? আমি বাড়িতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওর জন্য পারি নাই। আজকে যখন তুই বললি আমার বিয়ের কথা, তখন থেকে ওই খবর শুনে কান্না করছে। আপু, ও এখন সত্যি ভালো হয়ে যাবে, তুই প্লিজ কিছু বলিস না। আমি ওকে নিয়ে আমার সংসার করতে চাই, তুই একটু বাবার সাথে কথা বলে সবকিছু মিটমাট করে দিস। আপু এবার রিয়াকে বললেও, সত্যি তো আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবে, নাকি পরে আবার কোনো ঝামেলা করবে? রিয়া একটু খুশি হয়ে বলল, আপু এখন আমি সবকিছু বুঝতে শিখে গেছি, এখন আর কি ঝামেলা হবে। আপনি দেখিয়েন, আমরা খুব ভালো স্বামী স্ত্রী হব, আর আমাদের একটা কিউট বেবি। এই কথা বলে রিয়া লজ্জা পেয়ে গেল, আর কিচ্ছু বলতে পারে নাই। আপু বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলবো। তোরা যেহেতু মিলে গেছো তাহলে ঠিক আছে, তবে কোনোদিন যদি আমি কিছু শুনি তাহলে কিন্তু খবর আছে, এই বলে দিলাম। আর শুন, আগামী শুক্রবারে বাবা আমার বিয়ের কথা ফাইনাল করবে, আশা করি এখন আমার ভাইকে আর কিছু বলতে হবে। আচ্ছা ঠিক আছে আপু, যাব আমি। আপু দাঁড়িয়ে বলল, এখন আমাকে যেতে হবে। আর রাধিকা, তুমি কিন্তু যাবে, না গেলে খবর আছে, এই বলে দিলাম। রাধিকা বলল, আচ্ছা আপু ঠিক আছে, যাব। সবাই মিলে গাড়িতে বসে আড্ডা দিতে লাগলাম, আর গাড়ি তার গাড়িতে চলতে লাগলো। আপুকে আপুর মেসের সামনে নামিয়ে দিয়ে আমরা অফিসের দিকে যেতে লাগলাম। মাঝে রাস্তায় আমি গাড়ি থামিয়ে বললাম, তোরা আজকে অফিসে যা, আমি যাব না, আজকে একটু বাসায় গিয়ে রেস্ট নেব। আমার কথা শুনে রিয়া বলল, তাহলে আজকে আর অফিসে গিয়ে কি লাভ, চল সবাই বাসায় চলে যাই। আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, বাসায় যেতে হবে মানে? এখন অফিসে যাও, অফিস শেষ করে বাসায় আসবে। রাধিকা আমার দিকে তাকিয়ে বলল, তোর সাহস কম না আমার সামনে আমার বসকে ধমক দেশ? এখন তো আবার নতুন করে অধিকার পেলি, বউ তো তোর,
যা ইচ্ছা তাই করতে পারবি। এখন ফালতু কথা বাদ দিয়ে অফিসে যা তো। আমি গেলাম। রিয়া আমার সাথে আসতে চেয়েছিল। আমি যদি একবার বলতাম তাহলে ও গাড়ি থেকে নেমে চলে আসতো। আর ও অফিসে না গেলে একটু সমস্যা হবে। এমনিতেই এতদিন অফিসে যাওয়া হয় নাই। এখন আমাকেও ওই বিষয়ে কিছু চিন্তা করতে হবে, কারণ বউটা যে আমার। বাসায় যেতে যেতে চিন্তা করছি, কত আশা ছিল রিয়াকে সবার সামনে উপমান করব, ওর ভিতর থেকে সব অহংকার শেষ করে দেব, আর নতুন কাউকে আমি বিয়ে করব। কিন্তু ওর কান্নার জন্য সবকিছু পরিবর্তন করতে হয়েছে। বিয়ে করা বউ না হলে এতটা মায়া লাগতো না। বাসায় গিয়ে খেয়ে টেয়ে দিলাম এক ঘুমে বিকাল হয়ে গেল। অনেকদিন হলো ছাদে যাওয়া হয় না। যাই, ছাদ থেকে একটু ঘুরে আসি, মনটাও ভালো হয়ে যাবে। ছাদে গিয়েই একটা সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করলাম। এর মাঝেই ফোনটা আবার টুংটুং করে বাজতে লাগলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি বলল, কিরে লাদেন, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, তোর খবর কি? এই আছি মোটামুটি। কিন্তু যাবার পর তো একটাও কল দিলি না, এতই বিজি হয়ে গেলি? আরে না, কি যে বলিস, তবে একটু সমস্যা হয়েছিল, এই নিয়ে একটু বিজি ছিলাম। তোর আর সমস্যা জীবনেও শেষ হবে না, এখন একটু শান্তি খোঁজ। সারা জীবন মানুষের জন্য আর কত কি করবি। বুঝছি তুই কি বলতে চাস। আচ্ছা, রিয়ার কি খবর? কিছু তো বললি না। ওই কি আর করব, মেনে নিয়েছি। আমি আগেই জানতাম তুই রিয়ার প্রেমে পড়ছস, এটা আমি আরও আগেই আন্দাজ করেছিলাম, কিন্তু তোরে বলতে পারি নাই। ভালোই হয়েছে যা। তবে দেখিস ওর উপর আবার প্রতিশোধ নিস না। দেখ, প্রতিশোধ নিলেই মানুষ মহান ব্যক্তি হয়ে যায় না। আর রিয়া, বিশেষ করে তোর বিয়ে করা বউ, আজকে যদি মানুষের কথায় পড়ে তুই যদি ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস, তাহলে সমস্যা হবে তোর, অন্য কারো হবে না। তোর বউ তোর পরে সেবা করতে হবে, অন্য কেউ তো আর তোদের মাঝে এগিয়ে আসবে না। দেখ, আমি যা বলছি সব তোর ভালোর জন্য। আমি বুঝছি তো ম্যাডাম, আপনাকে আর কিছু বলতে হবে না। আর সামনে শুক্রবারে তোর ভাবিকে নিয়ে বাড়িতে যাব, আসবি তুই? দেখি যদি সময় পাই তো যাব। আগে তো বললি একবার বাড়ি গেলে বলিস শুধু, আমি চলে আসব। এখন না করিস কেন? আচ্ছা বাবা, ঠিক আছে, যাবো, যা, এত চিন্তা করিস না। মিষ্টির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনমনে সিগারেট খাচ্ছি। হঠাৎ করে আমার মুখ থেকে কে জানি সিগারেট নিয়ে নিল। আর সিগারেট নিয়ে রাধিকা বলল, শুধু কি তুই একটা সিগারেট খাবি, আমাকে দিবি না? দেখ রাধিকা, তোরে কতবার বলছি, মেয়েরা সিগারেট খেলে ক্ষতি হয়। মরে যাব এই তো। ঠিক আছে, মরে গেলে মরে গেলাম, তোতে তোর কি? দিব একটা মাথায়, অভ্যাস চেঞ্জ কর, ঠিক আছে? রিয়া আসছে? না, ও এখনো আসে নাই। অফিসের কি জানি কাজ বাকি আছে, ওগুলো শেষ করে আসবে। তবে আমি আশা করি রিয়া খুব ভালো সাংসারিক মেয়ে হবে। তোরে বলছে। আরে তখন যাওয়ার সময় রিয়া বলল, এখন আমার রান্না করা শিখতে হবে, আমার স্বামীকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো। আরও কত কি বলল তোরে নিয়ে। মনে হচ্ছে যেন একদিনেই স্বামীর ভক্ত হয়ে গেল। আমার মনে হচ্ছে রিয়ার কথা শুনে তোর শরীর জ্বলছে না রে। তোর বউ তোর জন্য যা ইচ্ছা তাই করবে, তাতে আমার কি রে? হ্যাঁ, ঠিক। এখন ম্যাডাম চলো, খুব খিদে পেয়েছে, কিছু খেয়ে নেই। এই অবেলায় এখন খাবি? তুই এখানে দাঁড়িয়ে থাক, আমার খিদে লাগছে, আমাকে খেতে হবে। এই বলে নিচে নেমে গেলাম। আমার পিছনে পিছনে রাধিকাও চলে আসলো। খাবার টেবিলে দুইজন মিলে জমিয়ে একটু আড্ডা দিলাম। রাতে আমি আমার রুমে বসে বসে গেম খেলছি। যাবে না, তবে আমার মন বলছে ও যে আমাকে টেনে বিছানায় নিয়ে যায়। আমি ইচ্ছা করেই এমন করছি, যাতে ও আমাকে টেনে নিয়ে যায়। আমি সোফায় বসার পর রিয়া ল্যাপটপ রেখে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন বিছানায় চলুন। না, আমি এখানেই পারফেক্ট। আপনাকে কিন্তু আমি বিছানায় যেতে বলছি, বিছানায় চলুন। আর আমি আপনার বউ, আপনাকে কষ্ট করে এই রুমে নিয়ে আসলাম কি একা একা থাকার জন্য? চলেন তো। আমি যেতে চাইছি না, কিন্তু তাও রিয়া আমার হাত টানছে। কি করব? শেষে কোনো উপায় না পেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর রিয়া আমার বুকের উপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে গেল। আমি বললাম, কি করছো রিয়া? ছাড় বলছি। আর আমাদের মাঝে এখন কোরবালিশ দিতে হবে। রিয়া এবার রেগে বলল, এতক্ষণ অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এখন আর না। এই কথা বলে রিয়া আমার শার্ট খুলে নিল। এসব দেখে আমি বললাম, রিয়া তুই কি করতে চাইছো? হ্যাঁ? রিয়া আমাকে ধমক দিয়ে বলল, একটু চুপ থাকেন তো। আমার স্বামীর কাছে আমার অনেক কিছু পাওনা আছে, সেগুলো আমাকে আদায় করতে হবে। দেখ রিয়া, এসবের জন্য পরে অনেক সময় পাওয়া যাবে, এখন একটু ঘুমাতে দাও। আপনি ঘুমান, আপনাকে কি আমি না করছি? হ্যাঁ, তাহলে ছাড় আমাকে। রিয়া আর কোনো কথা না বলে ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট বন্ধ করে দিল, আর আস্তে করে ও রুমের লাইট বন্ধ করে দিল। রিয়া ওর শরীর থেকে সব কাপড় খুলে দূরে ফেলে দিল। এরপর বাকিটা ইতিহাস হয়ে গেল। আর এই ইতিহাসের মানে এখন সবাই কম বেশি বোঝে, বলতে হয় না। যখন ঘুম ভাঙল তখন তাকিয়ে দেখি রিয়া আমার পাশে নেই। হয়তো রিয়া ওয়াশরুমে আছে, এজন্য আমি শুধু আছি আর বলছি ও ওয়াশরুম থেকে বের হোক, পরে গোসল করে নিব। শুয়ে আছি অনেকক্ষণ হলো, কিন্তু রিয়া তো বের হচ্ছেই না। হঠাৎ নজর গেল আমার গাড়িতে। আব্বেশালা, 9টা তো বেজে গেল। তার মানে রিয়া আমাকে রেখে আজকে অফিসে চলে গেছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেলাম। সকাল সকাল গোসল করতে কার ভালো লাগে বলেন? কেন যে বিয়ে করতে গেছিলাম, বিয়ে না করলে তো আর সকাল সকাল গোসল করতে হতো। যাক, এখন আর এসব বললে কি লাভ হবে? ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হলাম। নিচে নেমে দেখি বুয়া খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, সাহেব
সবাই তো চলে গেছে, আজকে কি আপনি অফিসে যাবেন? বুয়ার কথা শুনে আমি বললাম, সকাল সকাল আমাকে কেউ আজকে ডাক দিল না যে? বুয়া বলল, আমি আপনাকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু রিয়া ম্যাডাম বলল আপনি নাকি অনেক রাত হয়েছে, ঘুমিয়েছেন, এজন্য আমাকে ডাকতে নিষিদ্ধ করেছে। আর এটাও বলছে আজকে নাকি আপনার অফিসে যেতে হবে না। আমি যা চাইলাম তার থেকে বেশি পেয়ে যাচ্ছি মনে হচ্ছে। রিয়া যে আমাকে এতটা ভালোবাসে আমি এটা জানতাম না। যাক, ভালোই হয়েছে, রিয়া চেঞ্জ হতে পারছে। বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বউ কাজ করবে, আমি বসে থাকবো, এটা তো হতে পারে না। আমার কাজ তো আমাকেই করতে হবে নাকি? কিছুক্ষণের ভিতরে অফিসের সামনে চলে গেলাম। অফিসের ভিতরে গিয়ে আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। ভাবি আড়াল চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আজকে যে এত দেরি হয়েছে? আমি তো মনে করছিলাম আজকে আসবেন না। এমনটা কেন মনে হলো আপনার ভাবি? ম্যাডাম আজকে সকাল সকাল সবাইকে মিষ্টি খাইয়েছে, আর আপনাদের দাম্পত্য জীবন সুখে যাক এটাই দোয়া করি। এজন্য তোমার ম্যাডাম মিষ্টি বিতরণ করছে। জানেন ভাবি, আমি রিয়াকে যতটা খারাপ মেয়ে মনে করছিলাম, রিয়া তার থেকেও আরও বেশি ভালো। শুধু আমি ওকে বুঝতে পারিনি। আমাদের ম্যাডাম যে কতটা ভালো এটা তো শুধু আমরা জানি। তবে আপনি খুব ভালো একটা বউ পেয়েছেন। ভাবি, আমি একটু ওর সাথে দেখা করে আসি, আপনি থাকেন। ভাবি আমার কথা শুনে হাসি দিয়ে বলল, লাদেন, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে একটা কথা বলবো? ভাবি বলেন। আমি বলি কি, তুমি বাড়ি থেকে ঘুরে আসো তোমার বউকে নিয়ে, একটু হলেও ভালো লাগবে। বাবা মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, বুঝলে? ধন্যবাদ ভাবি বলার জন্য, দেখি কি করা যায়। রিয়ার কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভিতরে আসবো? রিয়া আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে অফিসে আসতে কে বলছে? হ্যাঁ, বলছি না আজকে অফিসে আসা লাগবে না? আমি দরজা লাগিয়ে রিয়ার সামনে গিয়ে বসলাম। রিয়া কি জানি একটা ফাইল দেখছিল। ফাইল রেখে রিয়া এসে আমার কোলে বসে গেল, আর আমার গলা জড়িয়ে ধরে বলল, আপনাকে দেখলে আমার এত ভালো লাগে কেন বলেন? আমাকে একটা কিস করবেন? আমাকে না বলে তো অধিকার দেখাতে পারো, এখন এটাও করে নাও। রিয়া আমার কথা শুনে আমার গালে চুমু দিয়ে বলল, আমি দেখলাম আর কি আমার সাহেব, কি বলেন? আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো, দেখিও আমাদের ভালোবাসায় কোনো কমতি থাকবে না। এই ভালোবাসার জন্য কত মানুষ কত কিছুই না করে। আমি আপনাকে কথা দিচ্ছি, যতদিন বেঁচে আছি ততদিন আমি আপনার পাশে থাকব। শুধু আমাকে একটু বুকের ভিতরে আগলে রাখবেন, তাহলেই হবে। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, পাগলি মেয়ে, তুমি ছাড়া আমার কে আছে বুঝি? এই এক জীবনে তুমি তো আমার সব কিছু। আমি তো জীবনে মরণে শুধু তোমাকে চাই, আর কিচ্ছু লাগবে না আমার। রিয়া আমার শার্টের বোতাম খুলে বলল, মন চাইছে তোমাকে খুব আদর করতে। রিয়া বেবি, এমন করো না, ঠিক আছে? এটা কিন্তু অফিস, বুঝলা? এখন যেটার জন্য এখানে আসলাম, শোনো আমি কি বলি। জি বলেন। আমি আমার বাবা মাকে দেখাতে চাই যে আমি আমার বউ নিয়ে সুখে আছি। আমার সাথে তোমাকে দেখলে আমার বাবা অনেক খুশি হবে। এজন্য আমি চিন্তা করলাম তুমি সবকিছু ম্যানেজারের হাতে বুঝিয়ে দাও কয়েকদিনের জন্য। আর রাধিকার আম্মু এখনও আসে নাই, এজন্য ও আমাদের সাথে যাবে, আর আমরা কিছুক্ষণ পর রওনা দিব। আমার কথা শুনে রিয়া খুশি হয়ে আমার নাকে মুখে চুমু দিতে দিতে বলল, আমার কিউট বেবিটা, আমি তো এটাই চাইতাম সব সময়। আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আমিও চাইতাম তুমি এমন কিছু বলো। অনেক অনেক লাভ ইউ বেবি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এখন তাড়াতাড়ি করেন যাতে বিকালে আমরা দেশের বাড়িতে চলে যেতে পারি। আমি রাধিকাকে নিয়ে বের হচ্ছি, আর বাসায় গিয়ে সবকিছু রেডি করি। তুমি সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসবে, ঠিক আছে ম্যাডাম? ওকে বেবি, ঠিক আছে, তুমি যাও, আমি একটুও পরেই চলে আসবো। আর রিয়া, সুমি আপুকে বলবে আমরা আসছি, শুধু আমার নামটা বলে বলবে যে আমি আমার স্বামী নিয়ে বাসায় আসছি আপু, আর কিচ্ছু বলতে হবে না, ঠিক আছে? এই তুমি এত কথা বলো না তো, আগে বাসায় গিয়ে সবকিছু রেডি করো, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে। জি ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। রিয়ার কেবিন থেকে বের হয়ে রাধিকার সামনে গিয়ে বললাম, রাধিকা, আজকে আমরা দেশের বাড়িতে যাব, আমাদের সাথে তুইও যাবি। এখন চল, আমাদের রেডি হতে হবে। না রে লাদেন, আমি যাব না, তুই যা, কেমন? আমার এমনি ভালো লাগছে না। রাধিকার হাত টেনে বললাম, দেখ আন্টি বাসায় নেই, তোর একা একা থাকতে হবে না, আমার হাতে সময় নেই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি তোরে অনুরোধ করে বলছি, প্লিজ চল। যাব কি? আরে চল তো। রাধিকাকে নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি সবকিছু গোছগাছ করতে লাগলাম। রিয়ে করেছি, এখন বউয়ের কাপড় আমাকে বাজ করতে হয়। আহা কি কাপড় আমার! এর মাঝে রিয়া চলে আসলো। রিয়া এসেই একটা শাড়ি আমার হাতে দিয়ে বলল, স্যার এটা এখন আমাকে পরিয়ে দেন। আমি তো শাড়ি পরাতে পারি না, আমি বলে দিব আপনি পরিয়ে দিবেন। আমি রিয়ার কথা মতো শাড়ি পরাতে লাগলাম। যখন কুচি দিব তখন রিয়া আমার হাত থেকে কুচি নিয়ে বলল, স্যার এটা আপনাকে দিতে হবে না। দিব না কেন? আপনি বুঝবেন না, আপনার ছোঁয়া পেলে আমার ভিতরে আলাদা একটা ফিলিংস কাজ করে। আমি রিয়ার পেটের উপর কুচি দিতেই রিয়া চোখ বন্ধ করে ফেললো, আর রিয়া ধপ করে আমাকে নিচে ফেলে বললাম, আরও 1 ঘন্টা লেট হবে দরকার পড়লে। এখন আপনি আমার ফিলিংস জাগিয়ে দিয়েছেন। রিয়াকে আটকে বললাম, এমন করতে নেই বাবুটা, আগে বাসায় যাই, তারপর যা ইচ্ছে তাই করবে। এখন এসব করলে আমাদের দেরি হয়ে যাবে। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, বাবু আমরা আমাদের গাড়ি নিয়ে যাব, আমি ট্রেন দিয়ে যেতে পারি না। তুমি রাগ করবে দেখে এতক্ষণ এসব বলি নাই, কিন্তু এখন বলেই দিলাম। এজন্য এত ভয় পাওয়া লাগে পাগলি মেয়ে? ট্রেন দিয়ে যেতে পারো না বলবে না আমাকে? ঠিক আছে, এখন চল আমরা গাড়ি দিয়ে যাব। তুমি এত ভালো কেন বলো তো? আমি যা বলবো তাই কি তোমাকে শুনতে হবে? আমাকে বকা দিতে পারো না তুমি? আমার লক্ষ্মী সোনা বাবুটা, এখন চলো। রিয়াকে ছেড়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। রাধিকা আমাদের পিছন পিছন আসছে। সেদিনের মতো আমরা পিছনে বসলাম আর রাধিকা সামনে। গাড়িতে বসার পর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাধিকা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ওর ঘুম ভাঙলো আমাদের গ্রামের ভাঙা রাস্তার ঝাঁকুনিতে। রিয়া ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বলল, বেবি আমরা কি এসে গেছি? আমি শুধু বললাম,
এই তো আর কিছুক্ষণ। রিয়া আমার হাত চেপে ধরে বলল, সবাই তো আমাদের মেনে নিবে নাকি? কি সব কথা বলো না তুমি? আমরা কি পালিয়ে বিয়ে করেছি যে আমাদের মেনে নিবে না? আমরা তো আমাদের পরিবারের সম্মতিতে বিয়ে করেছি নাকি? মেনে না নেওয়ার কি আছে? রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল, মেনে নিলেই হবে, আমাদের আর কিচ্ছু লাগবে না। আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে গেল। উঠানে বাবা কি যে কাজ করছে, আর হঠাৎ করে বাবা গাড়ি দেখে দাঁড়িয়ে গেল। আমি গাড়ি থেকে নেমে বললাম, বাবা ভালো আছেন? বাবা এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তুই আসবি, তোরে দেখে কতটা যে খুশি হয়েছি বলার বাহিরে, অনেক অনেক ভালো লাগছে আমার। আম্মু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আম্মু কান্না করতে করতে বলল, বাবা তুই আসবি বলে আমি প্রতিদিন পথ পানে তাকিয়ে থাকি, কিন্তু তোর আসার খবর নাই। আজকে এই মায়ের কথা মনে হলো তোর? এত রাগ কেন বল তোর? আম্মু কাজ ছিল তো এজন্য আসতে পারে নাই। আমাদের বাড়িওয়ালার মেয়েকে নিয়ে এসেছি। কই রাধিকা, বের হ। রাধিকা আমার কথা শুনে গাড়ি থেকে বের হলো। বাবা মায়ের সাথে ওকে পরিচয় করিয়ে দিলাম। সবার শেষে বললাম, বাবা তোমাদের জন্য আমি একটা কিছু নিয়ে এসেছি, তবে আর যা করেন ওকে বকা দিয়েন না। কই রিয়া, গাড়ি থেকে বের হ। রিয়া আমার কথা শুনে গাড়ি থেকে বের হয়ে আমার পাশে এসে আমার হাত ধরল। আমি বললাম, যাও বাবা মাকে সালাম করো। আমার কথা মতো রিয়া তাই করলো। আব্বু শুধু বলল, কিন্তু তোরা তো। বাবা, রিয়া ওর সব ভুল বুঝতে পারছে, ও খুব কান্না করছে আমাকে পাওয়ার জন্য। আপনারা আমাদের বিয়ে করিয়ে দিয়েছেন, আপনাদের মান সম্মান কি আমরা নষ্ট করতে পারি? ও খুব ভয়ে আছে যে আমার সাথে এত কিছু হওয়ার পরে আপনারা ওকে মেনে নেবেন কিনা। আম্মু আর যা করো ওকে বকা দিয়েন না, ও খুব ভালো মেয়ে, আর ওর ভুলও বুঝতে পারছে। এখন আমরা খুব ভালো আছি আম্মু। আম্মু এসে রিয়ার মাথায় হাত দিয়ে বলল, তোরা যদি ভালো থাকিস আমরা মেনে নিব না কেন? আসমা ভিতরে চল। যাক ভালোই হলো, কেউ কিছু বলল না আমাদের। বাবা আমাকে বলল, তোর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসি, কি বলিস? তাহলে তো ভালোই হয় বাবা। আর রিয়ার শ্বশুর বাবাকে বুঝিয়ে নিয়ে আসবে। দেখেছিস তো কি শর্ত দিয়েছিল? আচ্ছা তোর বলতে হবে না। আমি আমার রুম গিয়ে কাপড় চেঞ্জ করে বাসা থেকে বের হয়ে রাফির সাথে দেখা করলাম। ওর সাথে আগে কত আড্ডা দিয়েছি, খুব মনে পড়ে আগের দিনগুলো। তবে আমার পুরাতন গার্লফ্রেন্ডের কথা খুব মনে পড়ে। হয়তো মাহির সাথে আমার বিয়ে হবে না এজন্য এমন হয়েছে। তবে মাহিকে আমি না করার পর ও আমাকে আর কল দেয় নাই, হয়তো সংসার নিয়ে ও খুব বিজি। এদিক সেদিক ঘুরে রাতে বাসায় গেলাম, গিয়ে দেখি সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমার শ্বশুর শাশুড়িও আসছে দেখি। যাক ভালোই হলো, ওরা মিলে গেছে, এটাই ভালো, আর আমি তো এটাই চাইতাম। শ্বশুর শাশুড়িকে সালাম করে সবার মাঝে বসে আমিও আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গেল, এজন্য রাতের খাবার খেয়ে ঘুমাতে আমি আমার রুমে চলে গেলাম। আমার পিছনে পিছনে রিয়া এসে দরজা বন্ধ করে দিল। রিয়া এসেই আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা খুব ভালো একটা কাজ করেছে, তোমার মতো ভালো একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে। আমি যে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো তুমি আমার কাছে কি চাও? রিয়াকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলাম আর বললাম, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু বাবা ডাকটা শুনতে চাই, এটাই আমার জীবনের সবচেয়ে বড় একটা ইচ্ছা। রিয়া আমার বুকের উপর শুয়ে বলল, জি সাহেব, আপনার কথা আমি রাখবো, আপনি তো আমার একমাত্র হাজবেন্ড। আচ্ছা রিয়া, আমাদের প্রথম তো মেয়ে বেবি হবে। বেবির কথা ছাড়ো তো, সে পরে দেখা যাবে। আর রাতে রুমে আসার পর শার্ট গেঞ্জি কিচ্ছু পরবে না। তোমার শরীরের উপর মাথা রাখতে আমার কতটা ভালো লাগে তুমি জানো না। আপনি যে কি করতে চান আমি তা তো ভালোই জানি, আপনার মতলব যে কোথায় এটাও আমি জানি। রিয়া আমার লুঙ্গি টান দিয়ে বলল, জানেন তো কথা বলেন কেন? লাইন বন্ধ করে দিলাম। রিয়া আর কিচ্ছু না বলে লাইট বন্ধ করে দিল। পরে আর কি, বাকিটা ইতিহাস। মাঝরাতে রিয়া আমাকে ডেকে বলল, এই উঠেন তো, আজকে আমরা সবাইকে সারপ্রাইজ দিব। আমি ঘুম ঘুম চোখে রিয়াকে জড়িয়ে ধরে বললাম, এই তোমার কি মাথাটা আজকে গেছে? হ্যাঁ, এই মাঝরাতে ডেকে তোলার কি কোনো মানে আছে? বাবু আমার না অনেক ইচ্ছা সবাইকে একদিন রান্না করে খাওয়াবো, আর আজকে আমাদের ফ্যামিলির সবাই আছে, আমাকে সাহায্য করবে না তুমি বলো? তাই বলে এত রাত্রে? একটু সকাল হোক। আরে কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো বলছি। কি আর করব, বউ আবদার করছে যেহেতু উঠতে তো হবেই। গোসল করতে শেষ করতেই রিয়া আমাকে টেনে কিচেন রুমে নিয়ে গেল। আজকে ও নাকি সবাইকে নাস্তা করে খাওয়াবে। জীবনে মনে হয় কোনোদিন রান্না করে নাই, আজকে নাকি উনি সবাইকে নাস্তা করে খাওয়াবে। সকালের আলো জানলা দিয়ে একটু একটু করে পড়ছে। রিয়া আমাকে বলল, আপনি বলেন কিভাবে কি করতে হবে, আমি তাই করি। আমি তো রান্না করতে পারি না, দাঁড়াও আম্মুকে ডেকে নিয়ে আসি, আজকে 3 জন মিলে রান্না করব। তাহলে দাঁড়িয়ে আছেন কেন, তাড়াতাড়ি যান। আম্মুর রুমের সামনে গিয়ে আম্মুকে ডেকে তুললাম। আম্মু রুম থেকে বের হয়ে বলল, সকাল সকাল আবার আমাকে ডেকে তুললি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আম্মু, রিয়া বায়না ধরেছে আজকে সবাইকে নাস্তা করে খাওয়াবে, কিন্তু ও রান্না করতে পারে না, এখন আমাকে প্যারা দিচ্ছে। কিছু একটা কর না আম্মু, ও তো কিচ্ছু পারে না। আগে জ্বালাতি তুই, এখন তোর বউ, কপালে আর শান্তি হবে না আমার। চল দেখি কি করে, তুই গিয়ে ঘুমা যা, আমি দেখছি। আরে আম্মু এখন আর ঘুম আসবে না, চলেন না। আম্মুকে কিচেন নিয়ে গেলাম। আম্মু সবকিছু দেখিয়ে দিচ্ছে আর রিয়া রান্না করছে। রিয়া রান্না করছে, আমি দেখতে পাচ্ছি ওর 12টা বেজে যাচ্ছে। সব সময় বুয়া রান্না করতো, ও তো আগুনের কাছেই যায় নাই, এজন্য এমন অবস্থা হয়েছে। আমি জানি রিয়া এসব কখনো সহ্য করতো না, শুধু আমাকে ভালোবাসে এসব করছে। সত্যি ও খুব ভালো মেয়ে। হঠাৎ করে রাধিকা কিচেন রুমে ঢুকে বলল, বাহ বাহ, খুব ভালো পরিবেশ তো, আজকে দেখি রিয়া ম্যাডাম রান্না করছে, খুব ভালো লাগছে দেখে। আন্টি আমাকে কিছু শিখান, শুধু নিজের ছেলের বউকে শিখালে হবে? আম্মু হাসি দিয়ে বলল, আসো তুমি, তোমাকে না করেছি আমি। লাদেন তুই রুমে যা। আম্মুর কথা শুনে আমি রুমে চলে গেলাম। বসে বসে মোবাইল চাপাচাপি করছি। কিছুক্ষণ পর রিয়া চলে আসলো।
ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে। রিয়া এসে বলল, বাবা খুব কষ্ট হয়েছে, তবে সবার জন্য নাস্তা তৈরি করতে পারছি এটা ভেবে ভালো লাগে। রিয়ার কপালের ঘাম মুছে দিয়ে বললাম, যেই মেয়ে ঘামের গন্ধ সহ্য করতে পারতো না, আজকে সেই মেয়ে ঘামে ভিজে রান্না করছে। সত্যি রিয়া, আমি যে আজকে কতটা খুশি হয়েছি বলার বাহিরে। তুমি যে খুব ভালো বউ হবে এটা আমি জানি। আমি তো তোমার মতোই একটা বউ চাইতাম। সত্যি আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। রিয়া আমার কপালে চুমু দিয়ে বলল, আপনার মন মতো হতে পারলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। এখন আবার গোসল করে সবাইকে নাস্তা দিতে হবে, আমি গোসল করে আসি, ঠিক আছে? ওকে ম্যাডাম, তাড়াতাড়ি যান। রিয়া গোসল করে এসে সবাইকে বলল টেবিলে বসার জন্য। আম্মুকেও বলল, আপনি বসেন, এখন আমি একাই এই কাজ করব। আম্মু বলল, আরে না, চল দুইজন মিলে করি, কিছু হবে না। আম্মু আর রিয়া মিলে আমাদের সবাইকে নাস্তা দিতে লাগলো। রিয়ার রান্না করা খাবার সবাই খেয়ে খুব প্রশংসা করলো। বলতে হবে না বউটা কার। দেখতে দেখতে আজকে 2টা বছর চলে গেল। এখন আমার কিউট একটা মেয়ে আছে, ওর নাম ওর আম্মুর সাথে মিল করে দিয়া রাখা হয়েছে। আর আমার আপুর বিয়ে হয়ে গেছে, আপু 8 মাসের প্রেগনেন্ট। রাধিকার বিয়ে হয়েছে আবিরের সাথে। সব মিলিয়ে ভালোই দিনকাল যাচ্ছে আমাদের। আজকে অফিসে বসে কাজ করছি, এর মাঝে রিয়া এসে বলল, তোমার মেয়ে নাকি পাশের বাসার ছেলেকে চড় দিয়েছে, চলো তো গিয়ে দেখি। বাসায় গিয়ে দেখি সত্যি রিয়া পাশের বাসার ছেলেকে চড় দিয়েছে। তখন জিজ্ঞেস করলাম, কেন এমন করেছ মা? তখন আমার মেয়ে বলল, ও আমার সাথে খেলতে আসে না কেন, এজন্য চড় দিয়েছি। মনে মনে বললাম, আমার মেয়ে তো ওর মায়ের থেকে আরও বেশি ডেন্ডেরাজ হবে মনে হচ্ছে। রাতে দিয়া ঘুমানোর পর রিয়াকে টেনে কাছে নিয়ে এসে বললাম, আমার আরেকটা ছেলে লাগবে। রিয়া বলল, এখন এসব হবে না, আরও কয়েকটা দিন যাক পর। হবে না মানে 101 বার হবে। এই আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আরে ও জানে ওর একটা ভাই লাগবে, এজন্য ওর ঘুম এখন আর ভাঙবে না। রিয়া আমার ঠোঁটে কিস করে বলল, তার আগে সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও। বিদায় মানে? আরে তোমার পাঠকদের কাছ থেকে। ও হ্যাঁ, ভুলেই তো গেছি। এই আপনারা সবাই ঘুমান, ঠিক আছে? আর আমরা ফুটবল ম্যাচ খেলি। আপনি ছোট মানুষ, ফুটবল ম্যাচ কি এটা আপনি বুঝবেন না। আগে বড় হন, পরে বুঝেন, কেমন? লাদেন আর রিয়ার জীবনে যেন কোনো দুঃখ কষ্ট না আসে। আর গল্প বাড়ালাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।